সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্লাসটা আজকে হলো। আফরিন মনি বলছে ক্লাসটা কিভাবে ভালো মতো পারা যায়, ক্লাস করলেই পারবা ইনশাল্লাহ। ওকে, তো আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ভালো মতো প্রবেশ করার আগে আমাদের আরেকটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে হবে, সেটা হলো ক্লজ। ক্লজ, আমরা যদি ক্লজ না জানি তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা কনভার্সেশন গুলো শিখবো তখন আমাদের একটু প্রবলেম হবে। আমাকে আগে বলো তো ক্লজ মানে কে কে জানো? ক্লজ মানে কে কে জানো বলো তো? হ্যালো নুজহাত। মোটো হার্ড নাইফ কে অনেক সহজ, আমরা করলেই পারবো। ক্লজ মানে বলো তো আপুকে, যে ক্লজ মানে কি, ক্লজ দ্বারা কি বোঝাই বলো তো? ইয়েস, নাইস। অনেকে লিখছে বাক্যাংশ, অনেকে লিখছে আমি জানি। বাক্যাংশ, বাক্যের অংশ, শব্দাংশ, বাক্যাংশ। আরে জোস, বাহ মাশাল্লাহ, সবাই তো জানেই। তাহলে দেখো, ক্লজ বলতে আমরা মূলত কি বোঝাই? বাক্যাংশ। তোমরা সন্ধি বিচ্ছেদ বাংলা আমার থেকে আরো অনেক ভালো জানো, বাক্যাংশ শুনে বুঝে গেছো অলরেডি, বাক্যের অংশ, তাই না? সো ক্লজ মানে আমরা কি বোঝাই? একটা সেন্টেন্সের মানে একটা বাক্যের অংশ, অর্থাৎ একটা পার্টকে। দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ। এখানে দেখো তো কয়টা সেন্টেন্স আছে? দো হি ইজ সিক কমা হি ইজ অ্যাক্টিভ। তাশরিফা বলছে কিভাবে আপনার মতো ইংরেজি পারবো? আমার থেকে আরো অনেক ভালো ইংরেজি তুমি পারবা তাশরিফা, ইনশাআল্লাহ। শুধু প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আপুর থেকে আরো অনেক অনেক ভালো ইংরেজি তুমি পারবা। অষ্টমী পল বলছে দুইটা, সোয়াদ বলছে দুইটা, নাইমা, অজরা, মাসুরা, নওরিন সবাই বলতেছে দুইটা পুকি সেন্টেন্স। না, দুইটা পুকি সেন্টেন্স না তো বাবারা। এখানে দেখো, আমরা কি জানি যে আমাদের সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ থাকে, তাই না? আমরা ছোটবেলায় কি, মানে আমি এত কাহিনী করতে যাবই না, আমরা কি জানি যে আমাদের একটা সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দেই আমরা, ইট মিনস সেন্টেন্সটা কমপ্লিট, ডান। সো এখানে সেন্টেন্সের শেষে ফুল স্টপ একটা আছে, তাহলে সেন্টেন্স কয়টা আছে? একটাই আছে না? সেন্টেন্সের যদি ফুল স্টপ একটা থাকে তাহলে তো একটাই আছে। তাহলে আপু এই যে কমা দিয়ে বিভক্ত করেছে এগুলো কি? এগুলোই হচ্ছে ক্লজ, বাক্যাংশ। ঠিক আছে, সেন্টেন্সের শেষে ফুল স্টপ আছে একটা, সো আমার সেন্টেন্স একটাই। তাহলে এই যে ভাগ ভাগ করলাম আমি কমা দিয়ে, এটাকে আমি বলতেছি ক্লজ, বুঝছো? তাহলে কি বললাম? খুব কঠিন বাংলায় খুব উল্টাপাল্টা লেখা আছে, আমরা রিডিং পড়ে যাই, তারপর নিজের ভাষা সহজ করে বুঝে ফেলবো। হ্যাঁ, যে শব্দ সমষ্টিতে কমপক্ষে একটি সাবজেক্ট, অ্যাটলিস্ট একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। আরেকটা নতুন জিনিস শিখতেছি আমরা, ফাইনাইট ভার্ব, তাই না? ফাইনাইট নন ফাইনাইট কি এটা আমরা যাচ্ছি, মানে আমরা এখনই পড়বো, এখনই শিখবো, তার আগে পুরো সংজ্ঞাটা একবার দেখি। এবং নিজে একটি সেন্টেন্স গঠন করতে পারে বা একটি সেন্টেন্সের অংশ হিসেবে ব্যবহৃত হয় তাকে ক্লজ বলে। মানে কি বলছে দেখো, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের অংশ। এই ক্লজ কখনো কখনো একটা সেন্টেন্সকে প্রপারলি কমপ্লিট করতে হেল্প করে, মানে ও ফুলফিল ভাবে কমপ্লিট করে দেয়। আবার কখনো কখনো ও একা একা একটা অর্থ দিতে পারে, যেমন হি ইজ অ্যাক্টিভ, ও অনেক সক্রিয়, হি ইজ অ্যাক্টিভ, সো এটার একটা মিনিং আছে। বাট দো হি ইজ সিক, যদিও সে অসুস্থ, এতটুকুর তো আলাদা আলাদা একা একা কোনো মিনিং নাই, তাই না? সো ক্লজ কখনো কখনো সেন্টেন্স কমপ্লিশনে, সেন্টেন্স গঠনে সাহায্য করে, আবার কখনো কখনো পুরোপুরি মিনিংও দেয়। ওকে, ক্লজের বৈশিষ্ট্য কি? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি সেখানে আমরা আসতেছি, একটু চিল করি। হ্যাঁ, ক্লজ কত, আমাকে বলো তো ক্লজ বুঝছো কিনা? ক্লজ বুঝলে তারপর আমরা আসতেছি। মেহেদি হাসান বলেছে একটা গান শুনান, গান শোনাবো। আগে যদি তোমরা সব পারো তখন খুশিতে হ্যাপি হ্যাপি সং হবে, কিন্তু এখন কিসের গান হবে? ওকে, এখন দেখো কাইন্ডস অফ ক্লজ। আমাদের ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল, আমরা যখন একটা স্কুলে, আমাদের স্কুলের যে প্রিন্সিপাল থাকে সে অনেক হেড হয় না, মানে একদম মেইন হয় না, সে তো অনেক মেইন, সে প্রিন্সিপাল, তাই না, প্রধান। সো এই প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন অথবা মেইন ক্লজ বলে থাকি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট অর্থাৎ যেটা স্বাধীন না, আরেকটার উপর নির্ভরশীল, সেটা বলে থাকি। আর এটা হচ্ছে সবচেয়ে পুকি কিউটেস্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সবচেয়ে ইজি পিজি। কোঅর্ডিনেট ক্লজটা আমরা লাস্টে আসতেছি, যে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত ক্লজকে আমরা কোঅর্ডিনেটিং ক্লজ বলে। আমি তিনটা আরেকবার বলতেছি, একটু ভালো মতো শোনো।
আরমান হচ্ছে তোমার জিকির করতেছে যে আপু আজান দিচ্ছে। প্রত্যেক ক্লাসেই তোমাদেরকে বলি, আবারও বলছি, আমরা যেহেতু এখন 928 জন ক্লাস করছি, এখন 31 হয়ে গেছে, আমি সহ হচ্ছে 932 জন। আমরা 932 জন ডিফারেন্ট ডিফারেন্ট জেলা থেকে আছি আলহামদুলিল্লাহ, তাই না? তো আমাদের এক একজনের জেলায় এক একজনের এলাকায় এক এক সময় আজান দেয়। তোমাদের এলাকায় যদি আজান দিয়ে দেয়, তোমার যদি জামাত মিস হয়ে যায়, তুমি গিয়ে নামাজটা পড়ে আসো, কোনো সমস্যা নাই। আপু হচ্ছে এমন একটা টাইমে ব্রেকটা দিতে চাচ্ছি, ধরো 6:55-এ, তখন মোটামুটি আমার এখানে আজান দেয়, আমার মনে হয় যে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড, আশেপাশে সবার হচ্ছে ওইটা মনে হয় ভালো হয়। মিনওয়াইল তোমার যদি এর মধ্যে জামাত মিস হয়ে যায়, তুমি গিয়ে পড়ে আসো, নো প্রবলেম। এই 10 মিনিট তুমি রেকর্ডিং দেখে নিলেই হবে, ঠিক আছে? সো যাদেরই হচ্ছে তোমার 6:50 দেন, আচ্ছা ঠিক আছে 50 দিব যাও। সো যাদেরই হচ্ছে মিস হয়ে যাচ্ছে, 6:40 বাজে এখন, প্লিজ গিয়ে পড়ে আসো, নো প্রবলেম, নো ইস্যুস। এইটুকু অংশ তুমি রেকর্ডিং দেখে নিও। অল রাইট, তাহলে আমি আরেকবার একটু বলি কি কি বললাম। দেখো, যারা বলছো রিক্যাপ দেন, ভালো মতো শুনি আমরা, হ্যাঁ? অ্যান্ড তোমার যেখানে প্রয়োজন সেখানে তুমি নোট করে ফেলো, ক্লাস শেষে আমার সাথে নোটটা শেয়ার করো, আমি দেখবো কে কত সুন্দর করে নোট করছো। সো আমরা ফার্স্টে বলছি ক্লজ মানে কি। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ, একটা বাক্যের অংশ। এটা কখনো কখনো একটা বাক্যকে সম্পূর্ণ করতে হেল্প করে, আবার কখনো কখনো একা একাও একটা অর্থ দেয়। এতটুকু ক্লিয়ার? একটা ক্লজে, অর্থাৎ একটা বাক্যাংশে, একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা সাবজেক্ট, সাবজেক্ট মানে তো আমরা বুঝি কর্তা। ফাইনাইট ভার্বটা কি আমরা আসতেছি ডিটেলসে, আমাদের সুন্দর করে লেখা আছে, এই জন্য আমি আর ওভাবে বলছি না। ফাইনাইট ভার্ব থাকে, ওকে? আমরা এই যে এখানে একটা এক্সাম্পল দেখেছিলাম, দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ। এখানে হলো একটা ফুল স্টপ, তার মানে হলো একটাই সেন্টেন্স। এই যে কমা দিয়ে আলাদা করলাম, বিভক্ত করলাম, এটাই হচ্ছে ক্লজ, ওকে? এখন আমরা আসি ক্লজের প্রকারভেদ, ক্লাসিফিকেশন। ক্লজ হচ্ছে 3 প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট। প্রিন্সিপাল, এটার আরো অনেকগুলো নাম আছে। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, অথবা মেইন ক্লজ, অথবা হেড, ও একদম মেইন তো ওটা হেডও বলি আমরা। সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট মানে কি? ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা নির্ভরশীল, ডিপেন্ডেন্ট। তারপর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে বললাম না, সবচেয়ে পুকি কিউটেস্ট ক্লজ, সবচেয়ে কুতু হচ্ছে কোঅর্ডিনেট, আমার খুবই সহজ, খুবই মজা লাগে। কোঅর্ডিনেট ক্লজ দেখলেই চিনে যাবে, এই জন্য কিউট লাগে। এখন এই যে 3টা টাইপের ক্লজ আছে, এই 3টা টাইপের ক্লজ আমরা চেনার জন্য কিছু কনজাংশন আমরা ব্যবহার করি। কনজাংশন, আমরা যদি ভুলে গিয়ে থাকি, কনজাংশন কি? কনজাংশন হচ্ছে যেগুলো কানেক্ট করতে ব্যবহার করা হয়, যেমন অ্যান্ড, ইফ, ফর, এগুলো সবই আমরা কি বলি? কনজাংশন বলি না? বুঝি, যেগুলো ঘটকালি করে, দুইটা সেন্টেন্স বা ক্লজের মাঝখানে বসে বসে ঘটকালি করে, লাইক কানেক্ট করে দেয়, হ্যাঁ? সেগুলোকে আমরা বলি কনজাংশনস। সো 3টার জন্যই ডিফারেন্ট ডিফারেন্ট কনজাংশনস আছে, যাতে আমরা দেখে বুঝতে পারি যে কোনটা কোন ক্লজ, ওকে? এখন দেখো, এখানে যে একটা সেন্টেন্স লিখেছিলাম, দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ। কার জানি জ্বর ছিল? অনেকের জ্বর ছিল না? এই যে অনেকের জ্বর, তারপরে অনেক সুন্দর মতো ক্লাস করতেছে, তাহলে আমরা কি বললাম? দো হি হ্যাজ ফিভার হি ইজ স্টিল অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তাই না? সামি ভাইয়া কবে ক্লাস নিবে? খুবই দ্রুত নিবে ইনশাল্লাহ। সামি ভাইয়া, রিফাত ভাইয়া সবাই ক্লাস নিবে ইনশাল্লাহ, সবাই দ্রুত নিবে, সবার সাথেই দেখা হবে। আমি বুঝতে পারতেছি আসলে আমার সাথে অনেকদিন ক্লাস করতে 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 হয়তো একটু বোর হয়ে গেছো, বাট ইটস ওকে। এই কয়েকদিন পরেই নিবে ভাইয়ারা ইনশাল্লাহ। আচ্ছা দেখো, তো এখন দেখো, দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ, আমি যদি এতটুকু অংশ কেটে দেই, দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ, এটার একটা অর্থ আছে কি নাই? শুধু হি ইজ অ্যাক্টিভ, এটার একটা অর্থ আছে কি নাই বলো তো? কি কিউট বলেছে, একদমই না, একদমই বোর হয়নি, থ্যাংক ইউ, সো সুইট। কি হবে বলো তো? হি, দো হি ইজ আছে, থ্যাংক ইউ, ভেরি গুড। হি ইজ অ্যাক্টিভ, ও অনেক অ্যাক্টিভলি কাজ করতেছে, এটা তো একটা মিনিং আছে। এই অংশটুকু কি কারো উপর নির্ভর করতেছে অর্থ প্রকাশ করার জন্য? আমি ওটা কেটে দিছি, ওর কি খুব একটা সমস্যা হচ্ছে বলো তো? অর্থ দেওয়ার জন্য ওর কি খুব একটা সমস্যা হচ্ছে? না, হচ্ছে না, থ্যাংক ইউ। সো এই যে ওর কারো হেল্প লাগে না, ও তো স্বাধীন, একা একা অর্থ প্রকাশ করতে পারে, তাই ও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ক্লজ, যেটাকে আমরা বলি মেইন ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। বুঝছি কিনা?
যেহেতু ওর কারো হেল্প লাগে না, ও একা একা একটা মিনিং দিতে পারে এবং ও হচ্ছে তোমার স্বাধীন, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখন দেখো যে অংশটা আপু কেটে দিছিলাম, দো হি ইজ সিক, এখন যদি আমি এটা কেটে দেই, হি ইজ অ্যাক্টিভ কেটে দেই, তাহলে এটার কি কোনো অর্থ আছে? দো হি ইজ সিক, বলো তো। না, থ্যাংক ইউ, তোমরা তো অনেক মানে স্মার্ট, ভেরি নাইস। সো দো হি ইজ সিক, যদিও সে অসুস্থ, সেন্টেন্স তো সম্পূর্ণ হলো না, তারপর কি অসুস্থ হলে কি হয়েছে আমরা জানতে চাবো না এরপরে? সো দো হি ইজ সিক এটা তো কমপ্লিট না, এই অংশটুকুর কোনো মিনিং নাই। তাহলে এটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেই ক্লজটা অর্থ প্রকাশের জন্য মেইন ক্লজের উপর নির্ভর করে সেটাকে আমি বলি সাবঅর্ডিনেট। যেটার কারো হেল্প লাগে না সেটাকে আমি বলি প্রিন্সিপাল। প্রথমটা আর সেকেন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? সাফওয়ান বলছে নোট কি ক্লাসে লিখবো? সাফওয়ান তোমার ইচ্ছা, মানে নোট বলতে কি ওই যে আপু বললাম না, আপুর তো মনে থাকতো না, তো আপু শর্টকাট স্ট্র্যাটেজি লিখে রাখলাম। তো ক্লাস ওয়ার্ক যদি কিছু লিখো, ওটা লিখে ফেলতে পারো যেভাবে তোমার মনে থাকে। সবাই লিখছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, অনেক একজন লিখেছে ক্লিয়ার কিন্তু সম্পূর্ণ না। স্বাভাবিক না, মাত্র শিখলে আস্তে আস্তে হবে তো ইনশাল্লাহ। ওকে, আর একটা বাকি আছে কোঅর্ডিনেট ক্লজ। দেখো দুইটা কিন্তু গন, আমাদের প্রিন্সিপালও বুঝছি আমরা, সাবঅর্ডিনেটও বুঝছি। কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন আমরা সেন্টেন্সকে যুক্ত করি, যেমন অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড, বাট, অর, সো, কোঅর্ডিনেটিং কনজাংশন কি কি আছে সেটা আমরা দেখতেছি। তো যখন আমরা এরকম কোঅর্ডিনেটিং কনজাংশন, ওই যে ঘটকগুলা, হ্যাঁ, যেগুলো ঘটকালি করে মাঝে বসে, ওদেরকে দিয়ে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করি অথবা দুইটা ক্লজকে কানেক্ট করি, তখন সেটাকে আমরা বলে ফেলি কোঅর্ডিনেট ক্লজ অথবা পুকি ক্লজ। এটা কেন পুকি ক্লজ? বিকজ এটা অনেক সহজ, এই জন্য। থ্যাংক ইউ তাশরিফা। তাশরিফা বলছে আজকে কি পোল দিবেন, এটা দেখার জন্য ক্লাস করতে হবে। বলো না বুঝছো কিনা তিনটাই। এখন দেখো কত কঠিন কঠিন বাংলা লেখা, দেখো আমাদের কত সহজ লাগবে। প্রিন্সিপাল বা স্বাধীন বাক্যাংশ এমন একটা ক্লজ যার কারো হেল্প লাগে না, আমরা জানছি অলরেডি, ওই যে হি ইজ অ্যাক্টিভ, হেল্প ছাড়া নিজে নিজে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, এটাও আমরা জানছি। এর একটি নিজস্ব সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্বের কাহিনীটা জানি কি, আসতেছি। এবং এটি একটি সরল বাক্য হিসেবে কাজ করতে পারে, এটা আপাতত বোঝার দরকার নাই। যেমন হি ইজ আ ওয়াইজ ম্যান। সাবঅর্ডিনেট কোনটা? যেটা অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই না? এবং কোঅর্ডিনেট কোনটা? যেটার মাঝে হচ্ছে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, তখন পুরো ক্লজটা হয়ে যায় কোঅর্ডিনেটিং কনজাংশন। আপু এলজিপিএ কোর্সে ভর্তি হবো কিভাবে? আকিফ তুমি ইয়েতে কল করো না, 16780 তে একটা ফোন দাও, 16780। আমাদের ফেসবুক পেজে গেলে দেখবা পোস্টের সাথে তোমার লিংক আছে, সেখানে আমরা ক্লিক করে দেখি সব ডিরেকশন সুন্দর মতো দেয়া আছে। আমাকে বলো না বুঝেছো কিনা, নাইমা আমাকে 1 কাপ কফি খাওয়াতে চাই। ইনশাল্লাহ নাইমা, যখন আমাদের দেখা হবে তুমি আপুকে কফি খাওয়াও, আপু তোমাকে ট্যাং খাওয়াবো। আমার ট্যাং খুবই মজা লাগে, আমি তোমাকে ট্যাং বানাই খাওয়াবো। থ্যাংক ইউ মারো, সো সুইট। আমাকে বলো তো বুঝেছো কিনা, সরল জটিল যৌগিক, ইয়াস, ক্লিয়ার, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই আমরা অনেকটুকু বুঝে গেছি। সো এখন এই যে আমরা ফাইনাইট বাই নন ফাইনাইট করতেছিলাম, দেখো তো এটা মানে কি। ফার্স্ট একটা পুকি দেখে বুঝতেছই, এটা খুবই সহজ হবে, হ্যাঁ, এটা খুবই ইজি হবে। সো ফাইনাইট নন ফাইনাইট শুনতে কঠিন লাগতে পারে। ফাইনাইট কি জানো? একটা ফাইনাইট ভার্বে সাবজেক্ট এবং টেন্স ওয়াইজ ভার্বটা চেঞ্জ হয়, সাবজেক্ট এবং চেঞ্জ ওয়াইজ ভার্বটা হচ্ছে তোমার চেঞ্জ হয়। ধরো আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট, আর কে খায়? ধরো মাহবুবা খায়, হ্যাঁ মাহবুবা, আমি তোমার নাম ঠিক বলছি না, মেহেবুবা, সরি, মেহেবুবা খায়। তাহলে মেহেবুবার জন্য কি হয়ে গেল? মেহেবুবা ইটস, ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, একটা এস বাই এস আমাদের ভার্বের সাথে যুক্ত হয়ে গেল, তাই না? রোহিত বা মম, ঠিক আছে বলে ফেলছি, মুশফিকা, ওকে। সো এই যে আমরা বলতেছি দেখো ইট তো চেঞ্জ হলো, সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে। আবার ধরো খেতো, আগে খাইতো, তাহলে মেহবুবা কি হয়ে যাবে? এইট, তাই না? ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যাবে না? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যেটা সেন্টেন্সে ভার্ব এবং টেন্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। দেখো তো ভালো মতো বুঝতেছি কিনা। নন ফাইনাইট কোনটা? নন ফাইনাইট হচ্ছে সিগমা,
চেঞ্জ হয় না, খুব অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, যে অরা ফার্ম করেও। সো যেটা চেঞ্জ হয় না, ওর কোনো চেঞ্জ আসে না, সেটাকে আমরা বলতেছি নন ফাইনাইট। দেখো তো বুঝেছো কিনা? ফাইনাইট মানে হচ্ছে যেটা চেঞ্জ হয়, ঠিক আছে, আর নন ফাইনাইট যেটা চেঞ্জ হয় না। সো ফাইনাইটে ভার্বের অর্থ বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না। এর মানে কি? সেন্টেন্স হতে ইনকমপ্লিট। আই ইট কি, আমি কিছু একটা তো খাই, তাহলে ধরো আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও, মাহিবুবাও ভাত খায়, আমরা সবাই ভাত খাই। ওকে, সো ফাইনাইট ভার্ব বাক্যের অর্থ প্রকাশ পায় এবং চেঞ্জ হয়। কেন, কখন চেঞ্জ হয়? টেন্স, পারসন বা নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। নন ফাইনাইট অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না, টেন্স, পারসন বা নাম্বার অনুযায়ী ভার্ব চেঞ্জ হয় না। এক্সাম্পল দেখি তো। হি রিডস স্টোরিজ, রিডস, তাই না? যদি আমি পাস্ট বলতাম তাহলে কি হতো? হি রেড স্টোরিজ। এই যে দেখো ভার্ব চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, তাহলে এটা ফাইনাইট। আর নন ফাইনাইটটা কি? পেইন্টিং ইজ হার ফেভারিট হবি, পেইন্টিং ওর ফেভারিট হবি। এখন আমি যদি পেইন্টিং ওয়াজ দিতাম, তাও হচ্ছে তোমার পেইন্টিং চেঞ্জ হতো না। আহমেদ আবির লিখছে দিবাপু অনেক রিজ, আবির তুমি অনেক রিজ, তোমরা পুরো ব্যাচটাই অনেক রিজ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ফাইনাইট আর নন ফাইনাইট বুঝছি। দেখো তো এক্সট্রা রিজ, রিজ দিয়ে একটা এক্সাম্পল দাও। আবির এটা ইংলিশে দাও। অলরাইট, আমরা যদি বুঝে থাকি তাহলে আমরা এটা একটু বুঝি কি লিখছি না লিখছি। হ্যাঁ, আমি তোমাদেরকে 15 মিনিটস ব্রেক চাইছো, 15 মিনিটসই ব্রেক দিলাম। 7:05 আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো প্লিজ সবাই 7:05 চলে এসো, তোমরা কেউ হারিয়ে যেও না। হ্যাঁ, আমি যাদেরকে যাদেরকে যেভাবে যেভাবে রেখে যাচ্ছি, সি ইউ অল আফটার দ্য নামাজ ব্রেক। টাটা, বাই বাই। এরপর আমাদের সিম্পল কমপ্লেক্স শুরু হবে। ওকে, আল্লাহ হাফেজ, সি ইউ। চেঞ্জ হয়ে যায়। আর নন ফাইনাইট কোনটা? যেখানে হচ্ছে তোমার চেঞ্জ হয় না এবং বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। আমি মনে হয় উল্টা বলছি ফার্স্ট, এটা সরি। ওকে, তো দেখো, আই এনজয় রিসাইটিং পয়েমস, হার হবি ইজ রানিং। এই যে রানিং ভার্বটা আছে, আমি যদি ইজ এর জায়গায় ওয়াজ দিতাম, স্টিল কিন্তু রানিং রানিংই থাকতো, চেঞ্জ হতো না, তাই না? কি বলতেছো? পরে দেখতেছি, আগে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আসি। আমরা লাস্ট ক্লাসে, লাইক লাস্ট যতগুলা ক্লাসে তোমাদের সাথে আমার 1 কোটি বছর ধরে দেখা হইতেছে সেন্টেন্সের ক্লাসে, সেখানে আমরা কি দেখেছিলাম? সেখানে আমরা দেখেছিলাম হচ্ছে যে আমাদের অর্থ অনুসারে বাক্য হচ্ছে 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ওগুলো। আজকে আমরা দেখব গঠনগত ভাবে বাক্য হচ্ছে 3 প্রকার, স্ট্রাকচার ওয়াইজ। হ্যাঁ, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স হলো 3 প্রকার। তোমরা বাংলায় পড়ছো কিনা জানি না, সরল, জটিল, যৌগিক পড়ছো না? সরল, জটিল, যৌগিক, ওটা আমরা আজকে ইংলিশে পড়ে ফেলবো। ওকে, থ্যাংক ইউ সাফওয়ান। ওকে, সো দেখো সিম্পলটা কি, আমরা একটু ক্লাস করি সবাই মিলে মনোযোগ দিয়ে। হ্যাঁ, দেখো সিম্পলটা কি? সিম্পল মানে হচ্ছে একটা কুতু, সহজ সরল, নম্র ভদ্র থাকে না? ওই যে বোকা শোকা সিম্পলও না, আমি সিম্পলও, সহজ সরল। এটা পুকিও না, পুকি হচ্ছে তোমার কম্পাউন্ড, আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে কম্পাউন্ড। সিম্পল হচ্ছে কুতু, কিউট। হ্যাঁ, সিম্পল কি বলতেছে দেখো, একটা বাক্য যেখানে শুধু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব, একটু আগে কিন্তু আমরা বুঝছি ফাইনাইট ভার্ব কোনটা। সো সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্বও থাকে একটা। ওকে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। দ্য বয় কিকড দ্য বল। দ্য বয় সাবজেক্ট, ভার্ব আছে একটাই, ফাইনাইট ভার্ব, কিকড, এটা হলো আমার সিম্পল সেন্টেন্স। ওকে, এখন আমরা শিখবো কমপ্লেক্স আর কম্পাউন্ড। কমপ্লেক্স, কমপ্লেক্সের বাংলা কি জানো? জটিল বাক্য। নাম শুনে একটু ভয় পাওয়াটা স্বাভাবিক, যায় হ্যাঁ জটিল মানে কি জানি কি হবে, অত জটিল না। ও একটু প্যারা দেয় কেন জানো? কমপ্লেক্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে। সাবঅর্ডিনেট ক্লজ, ধরো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? কে জানি লিখলো, আপু ইংলিশটা পারি বাংলাটা পারি না, আমার মতো, আমিও পারি না। রবিউল বলতেছে এটা কিসের চিহ্ন? এটা পুকি চিহ্ন, পুকি সাইন, ইটস পুকি, আমরা সবাই পুকি। ওকে,
কমপ্লেক্সটা কি জানো? ধরো আমরা এক্সাম্পল দিয়ে বুঝি। হি কুড নট কাম বিকজ হি ওয়াজ ইল। প্রথম জিনিস, এই যে আমরা বিকজ ব্যবহার করেছি, বিকজ এটা হলো সাব অর্ডিনেটিং কনজাংশন। আপু সরে দাঁড়ান, সরে গেলাম। ওকে দেখো, এই যে আমরা বিকজ ব্যবহার করেছি, বিকজ হলো সাব অর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? বাকি যতটুকু আমরা লিখেছি এর মধ্যে সাব অর্ডিনেট ক্লজ আছে, তাই না? এখন সাব অর্ডিনেটিং কনজাংশন গুলো কি কি? এটার চারটা হচ্ছে, এই যে দেখো, এই যে এটা চারটা। এগুলো হচ্ছে আমাদের সাব অর্ডিনেটিং কনজাংশন। যখন আমাদের এই জিনিসপত্রগুলো থাকবে তখন আমরা বুঝবো সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন আমাদের এই কিউটি থাকবে, কুকি, তখন আমরা বুঝবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ফ্যান বয়েজ, ফ্যান, এফ তে ফর, এ তে অ্যান্ড, অ্যান্ডতে নর অথবা নট অনলি, নট অনলি, বিতে বাট অথবা বাট অলসো, ওতে অর, ওয়াইতে ইয়েট, আর এসতে সো। ফ্যান বয়েজ, এই যে লিখছে ফ্যান গার্ল কোথায়? মামা আমারও একই প্রশ্ন, কিন্তু ফ্যান গার্ল হবে না তো, ফ্যান গার্ল আমরা হয়ে যাবো। হ্যাঁ, পুকি 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 ফ্যান গার্ল হবো আমরা। আচ্ছা, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? আ হোয়াইট বাস। স্ক্রিনশট নিও, আপু একটু বলে ফেলি তারপর স্ক্রিনশট নিও। হ্যাঁ, সুজয় বলছে বিকজ অফ হিজ ইলনেস। বিকজ অফ হলে আবার সিম্পল হয়ে যায়, ঠিক আছে বাবা? মানে তোমার প্রশ্ন ঠিক আছে, কিন্তু তাহলে আবার সিম্পল হয়ে যায়। ফারিহা বলছে আমি কত প্রশ্ন করে আপনি আনসার করেন না কেন আপু, এত পচা আপনি? দেখো, আ হোয়াইট বাসে কি কি আছে? অ্যাজ, আফটার, অল দো, ওয়েন, ডব্লিউএইচ দিয়ে সবগুলা, হ্যাঁ সবগুলাই আছে। এই আইতে ইফ, দেন, দো, আমরা দ্যাটও লিখে ফেলি টিতে। ইভেন ইফ, ইভেন দো, বিতে বিফোর, বিকজ, ইউতে আনলেস, আনটিল, সো দ্যাট, সিন্স। একটা স্ক্রিনশট নিয়ে যাও। পুকি কি আপু? পুকি মানে হচ্ছে কিউট। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ফর থাকলে তো কম্পাউন্ড হয় না। ফর থাকলে কম্পাউন্ড হয় যখন ফর আমাদের, আমরা সেন্টেন্স পড়লেই বুঝবো। এই যে ফ্যান বয়েজে দেখো ফর, তো সো কোঅর্ডিনেটিং কনজাংশন মানে কম্পাউন্ড বোঝাই, কম্পাউন্ড। এটা হচ্ছে কমপ্লেক্স। আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। হ্যাঁ, তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স ডান, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সও ডান। সাবঅর্ডিনেট ক্লজ থাকে আর সাথে একটা সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। তারপর আমাদের, আচ্ছা আগে কম্পাউন্ড ছিল না, না কমপ্লেক্সই ছিল। তারপর আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদের নাই। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের ডান, যে আমরা কি করি মাঝখানে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে দেই, ঠিক আছে? অলরাইট, এখন আমরা চলে যাই হচ্ছে তোমার কি বলে এটাকে, কনভার্সনে, যে কিভাবে আসলে চেঞ্জ করতে হয়। সবাই এখন কি করবা জানো? খাতার মধ্যে 3টা বক্স করো, আমি দেখাই কেমনে করবা। 3টা বক্স করো। এটা অবশ্যই আপুর সাথে আমরা গ্রিন নেই আজকে, ভালোই লাগতেছে দেখতে। গ্রিনের মধ্যে কোনটা ভালো লাগবে? সাদা ইউজ করি আমরা। এরকম 3টা বক্স করো। 3টা বক্স করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। উপরে লিখো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং আমি শর্টকাটে লিখলাম সিএস, চেঞ্জিং সেন্টেন্স। তারপর আপুর রুলগুলো ওয়াইজ তুমি শর্টকাটে লিখবা, তাড়াতাড়ি একটা এক্সাম্পল লিখে ফেলবা। এখানেও লিখবা 1, এখানেও 1, এভাবে এভাবে নোট বলবো না, ক্লাস ওয়ার্ক করে ফেলো শর্টকাটে, ঠিক আছে? অ্যাকচুয়ালি নামাজ পড়ে আসলাম আর পড়া শুরু হয়ে গেল। এই যে এই মাত্রই ভালো মতো শুরু হয়েছে, ওই একটু আগে যেটা বলছি ওটাই আমরা ভালো মতো করছি, ঠিক আছে? এভাবে এভাবে করো, কিন্তু এভাবে নোট করে ফেলো। হ্যাঁ, দেখতে ক্রিকেট মাঠের মতো লাগতেছে না? আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে আসি, আসো। না, ফার্স্ট রুল মিস হয়ে গেছে। ফার্স্ট রুল, রুল 1, একটা কথা মনে ভালো মতো বুঝি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট থিং, সিম্পলে সবসময় আইএনজি দেখবা। আইএনজি বাকিগুলোয় থাকে না, সিম্পলে থাকে, ঠিক আছে? সিম্পলে আইএনজি থাকে, বির সাথে আইএনজি থাকলে কি হয়ে যায়? বিং হয়ে যায়, তাই না? এই আইএনজিটা আমরা সিম্পলের সাথে দেখতে পারি, ভার্বের সাথে আইএনজি সিম্পলে থাকে। ওকে, যখন আমাদের সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকবে, সেটাকে আমরা কমপ্লেক্স করার সময় সিন্স, অ্যাজ বা ওয়েন ব্যবহার করব। সিন্স, অ্যাজ বা ওয়েন, বুঝছো? সিম্পলে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেটাকে কমপ্লেক্স করার সময় সিন্স, অ্যাজ বা ওয়েন ব্যবহার করব। যেমন
being scared she cried, scared মানে কি ভয় পাইছে ভীত, হ্যাঁ, being scared ing দেখে আমরা বুঝে গেছি এটা কিসে আছে, এটা হলো সিম্পল আছে, এটাকে তোমার চেঞ্জ করতে বলছে কমপ্লেক্সে, তখন বিং এর জন্য আমরা কি বলছি আইএনজি থাকলে সিন্স বা অ্যাজ বা ওয়েন নিয়ে আসবো, ওয়েন তো এখানে মিলতেছে না, সিন্স বা অ্যাজ যে কোনো একটা বসালেই হয়। সো অ্যাজ শি ওয়াজ স্কেয়ার্ড, অ্যাজ মানে যেহেতু সে ভয় পাইছে, কমা শি ক্রাইড। বুঝছো? বুঝছো কিনা দেখো তো। তারপর কি বলছে কম্পাউন্ডে অ্যান্ড অথবা সো ব্যবহার করো, আমি বলবো অ্যান্ডই ব্যবহার করি। শি ওয়াজ স্কেয়ার্ড অ্যান্ড শি ক্রাইড, অথবা অ্যান্ড সো মানে এবং তাই সে কান্না করে দিছে, অ্যান্ড সো শি ক্রাইড। দেখো তো বুঝছো কিনা। আকিব সিয়াম থ্যাংক ইউ বাবা, এখন বলো তো বুঝছো কিনা। আরেকবার বলেন আপু প্লিজ। শিহাব অবশ্যই, দেখো ভালো মতো বুঝি আমরা, এটা ভালো মতো বুঝো, আবির সব পড়ানো হবে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি সবই পড়ানো হবে, কিন্তু এটা ভালো মতো বুঝি। সো কি বলছি, সিম্পলে ভার্বের সাথে আইএনজি থাকে, বাকিগুলোতে ভার্বের সাথে আইএনজি থাকে না শুরুতেই। সো সিম্পলে ভার্বের সাথে আইএনজি যখন থাকে তখন সেটাকে কমপ্লেক্স করার সময় ওইটা উঠে গিয়ে সিন্স অ্যাজ বা ওয়েন বসবে। বিং স্কেয়ার্ড শি ক্রাইড, ও ভয় পাইছে ও কান্না করছে, এটাকে আমরা কমপ্লেক্স কিভাবে করব, অ্যাজ শি ওয়াজ স্কেয়ার্ড, অথবা তুমি ওয়েনও ইউজ করতে পারতা, এন উড বি ফাইন, শি ক্রাইড। আর আমরা এটাকে যখন কম্পাউন্ড করব, সোটা কেটে দিয়েছিলাম, মানে ইচ্ছা দিলা না দিলা নাই, কোনো সমস্যা নাই। সো শি ওয়াজ স্কেয়ার্ড, ও ভয় পেয়েছিল, অ্যান্ড সো শি ক্রাইড, এবং তাই সে ভয় পেয়েছে। বুঝছো কিনা বলো। জয়দেব বলছে সাবজেক্ট কিভাবে বসে, সাবজেক্ট কিভাবে বসে বলতে কি বোঝাচ্ছ, কি বোঝাচ্ছ বুঝিনি। ক্লিয়ার, থ্যাংক ইউ। যে তাবাসসুম বলছে ক্লিয়ার, বুঝলে আপুকে একটু তোমরা কনফার্ম করো, তাহলে আমি পরেরটায় চলে যাই। এটা নোট করছো তো, এই যে এভাবে দেখাইছিলাম যে ক্রিকেট মাঠের মধ্যে, এই যে নোট করো, আমাকে কিন্তু ক্লাস শেষে বইলো, হ্যাঁ নোট দেখায়ও কিন্তু। ওকে, তারপর সেকেন্ড রুলে চলে যাই, আর এটা পুকি রুল। সেকেন্ড রুল কি জানো, টু প্লাস নন ফাইনাইট ভার্ব যখন থাকে, অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস ভার্ব যখন থাকে সিম্পলে, শি কেম টু মিট মি, এটা তো একটা সিম্পল সেন্টেন্স। আমি চাই কি জানো, আমি চাই তোমরা আগে সেন্টেন্স গুলো দেখে চিনতে পারো যে এটা একটা সিম্পল, এটা একটা কমপ্লেক্স, এটা একটা কম্পাউন্ড। আগে সেন্টেন্স দেখে ওর চেহারা দেখে যেতে বুঝো। ধরো এখন তুমি রিফাত ভাইয়ারে বলতেছো দিবা আপু, দিবা আপুরে বলতেছো রিফাত ভাইয়া, তারপর বলতেছো আপনার ক্লাস মজা লাগে, তাহলে তো হবে না, আগে তো চেহারা চিনতে হবে তাই না। নাম তো জানি আমরা, আগে তো চেহারা চিনতে হবে। সো আমি চাই আগে সেন্টেন্স গুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, চিনতে পারি। সো বোঝো যখন আপু বলছে যে কিভাবে আইডেন্টিফাই করব, শি কেম টু মিট মি, একটা সাবজেক্ট, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, মানে ভার্ব, দ্যাটস ইট। তাহলে এটা কি একটা সিম্পল সেন্টেন্স না। এরকম আমার শি কেম টু মিট মি, ও কেন আসছে আমার সাথে দেখা করার উদ্দেশ্যে, এরকম টু দিয়ে যদি উদ্দেশ্য বোঝায় আমার সেন্টেন্সে, তাহলে আমি সেটাকে কমপ্লেক্স কিভাবে করব, সো দ্যাট। সো দ্যাট এর বাংলা কি জানো, যাতে করে। সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে করে। ও আসছে কেন, ও আসছে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য। আপু অ্যান্ড আর সো পাশাপাশি বসে না, অ্যান্ড আর সো পাশাপাশি বসে বাবা, অ্যান্ড সো মানে হচ্ছে এবং তাই, ঠিক আছে, আমরা চেঞ্জ করার সময় বসাতে পারি। আচ্ছা নেভার মাইন্ড। সো শি কেম টু মিট মি, ও আসছে আমার সাথে দেখা করার জন্য, এটাকে সিম্পল সেন্টেন্সে আছে। যখন আমি কমপ্লেক্স করব তখন আমি কি নিয়ে আসবো, সো দ্যাট। কমপ্লেক্সে কি নিয়ে আসবো, সো দ্যাট। শি কেম সো দ্যাট শি কুড মিট মি, শি কেম সো দ্যাট শি কুড মিট মি। শিটা কোত্থেকে আসছে, কমপ্লেক্স করানোর সময় আমাকে আরেকবার সাবজেক্ট আনতে হয়েছে, ঠিক আছে, কমপ্লেক্স করানোর সময় আমাকে আরেকবার সাবজেক্ট আনতে হয়েছে। কুড কোত্থেকে আসছে, যদি তোমার সেন্টেন্সে কেম না থেকে কামস থাকতো, প্রেজেন্টে থাকতো, তাহলে আমি ক্যান আনতাম, ক্যান, কিন্তু এটা পাস্টে আছে না প্রথম অংশ, এই জন্য পরে আমরা কুড বসাইছি। শি কেম সো দ্যাট শি কুড মিট মি। এবং দেখো এটাকে কেন কিউট বলি, কম্পাউন্ডে অর লাগবে না, শি কেম অ্যান্ড শি মেট মি, অথবা অ্যান্ড মেট মি, শিটা লিখলেও হয় না লিখলেও হয়, শুধু অ্যান্ড দিলেই কম্পাউন্ডে হয়ে যায়। দেখো বুঝছো কিনা। আমি সরলাম, স্ক্রিনশট নিতে চাইলে নাও। কমা উঠে গিয়েছো তুমি, সো দ্যাট, সো দ্যাট। আপু একটা রাইটিং ক্লু সেন্টেন্সে, আমি ইংরেজিতে অনেক দুর্বল। সর্বপ্রথম গ্রামারের কোন টপিকটা, অয়ন,
অয়ন কি প্রশ্নটা করেছো? মশিউর করেছো মনে হয় না? সবার আগে তুমি টেন্সটা ভালো মতো দেখো। আমাদের টেন্সের ক্লাস আছে, পার্টস অফ স্পিচ গুলো দেখো। ঠিক আছে? আরেকজন লিখছে এটা কি মুখস্থ করতে হবে? না। যে মুখস্থ করে সে হচ্ছে বোকা, হাদারাম। তুমি কি হাদারাম? আমরা যখন ইংরেজি মুখস্থ করতে যাই তখনই আমরা ইংরেজি কিছু পারি না। যদি মুখস্থ করতে হতো তাহলে তো আপু ক্লাস নিতামই না। বলতাম যে লিখছি, লিখা আছে, মুখস্থ করে খাও, এক্সামে যেয়ে বমি করে দিও। কিন্তু ইংরেজি কখনো মুখস্থ করে? ভাষা কখনো মুখস্থ করে? করে না তো। সো আমরা বুঝি। আমি তোমাদেরকে হোমওয়ার্কের হোমওয়ার্ক যখন দেখাবো তার আগে বলে দিব যে আমরা এটা কিভাবে করব। তোমাদের এখন এতগুলা রুলস মনে রাখার দরকার নাই। তুমি শুধু বোঝো। ঠিক আছে? সো দ্যাট কেন আসছে এটা বোঝো। কেন আসছে? শি কেম টু মিট মি। ও আমার সাথে দেখা করতে আসছিল। সো টু উদ্দেশ্য বোঝাচ্ছ না? উদ্দেশ্য কেন এসেছিল? আসার উদ্দেশ্য কমপ্লেক্সে কি বলেছো? ও এসেছিল যাতে করে ও আমার সাথে দেখা করতে পারে। একটু বাড়াইতেছো। জটিল মানে তো বাড়ায়, কমপ্লেক্সের সেন্টেন্সটাকে বৃদ্ধি করে। কম্পাউন্ড আবার কিউটি, তখন আমরা কি বলতেছি? শি কেম অ্যান্ড শি মিট মি। রুল 1 স্ক্রিনশট নিব। তাড়াতাড়ি নাও বাবা, আমাদের অনেকগুলো রুল তো কমপ্লিট করতে হবে, তাড়াতাড়ি নাও। কোন সময় কুড আর কোন সময় ক্যান হবে? আচ্ছা, যখন প্রথম অংশ প্রেজেন্টে থাকবে আর যখন প্রথম অংশ পাস্টে থাকবে তখন কুড। যেমন দেখো এই যে কেম ছিল, কেম তো এসেছিল, এজন্য কুড বসছে। যদি তোমার প্রেজেন্টে থাকতো তাহলে ক্যান বসতো। ঠিক আছে? বুঝছো? মুতাসিম বাবা, ফ্রি ফায়ার খেলি না আমি, আমরা ক্লাস করি। হ্যাঁ, ফ্রি ফায়ার কমেন্ট আমরা কি করব বলো? প্রথম বলছে অর কি বাদ? হ্যাঁ, অর এখানে দরকার নাই, শুধু অ্যান্ড দিয়েই হয়ে যায়। ডিগ্রি ভয়েস নাকি আমাদের নাই? ভয়েস প্রবাবলি নাই, ডিগ্রি প্রবাবলি আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী করানো হবে, ডোন্ট ওয়ারি। যেটা নাই সেটা আপু করাবো না। ওকে, আমাদের ফার্স্ট পোল কোয়েশ্চেন। আগে প্রশ্নটা ভালো মতো দেখো, তারপর হচ্ছে আমরা অ্যান্সার দেই। দ্রুত অ্যান্সার দেওয়া চক্করে ভুলভাল অ্যান্সার দিও না। আগে দেখি আমরা। হ্যাঁ, আচ্ছা, আশা করি আমরা মোটামুটি সবাই অ্যান্সার দিয়েছি। অল রাইট, তাহলে দেখি আমাদের কি অবস্থা। তো সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে সাহাদ হোসেন, তারপর হচ্ছে ইয়াসিন, তারপর ফয়সাল বিন ফয়েজ, পার্থ দে, সুফিয়া, সরি সাফা হুসেইন, এফ কে, মোস্ট, জান্নাতুন নাইম, আচ্ছা মোসাম্মদ হবে মনে হয়, তামিম, নুসরাত, আব্দুল্লাহ আল নোমান। অলরাইট, যারা হচ্ছে আপুকে কমেন্টে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, থ্যাংক ইউ। এবং যারা হচ্ছে একজন লিখছে আমি এক্সামে 95 পাইছি, মাশাল্লাহ, ভেরি গুড বাবা। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি। একজন কয়েক কোটি, আশরিফা মনে হয় কয়েক কোটিবার বি লিখছে, তাই না? এখানে আমরা প্রশ্ন করেছিলাম যে গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা। সো আমাদের গ্রামাটিক্যালি অবশ্যই আমরা একটু আগেই শিখলাম। সিম্পল সেন্টেন্সে আমরা ফার্স্টে বি সাথে আইএনজি ইউজ করি। সো বিং স্কেয়ার্ড হি র্যান, ও ভয় পেয়ে দৌড় দিছে। অলরাইট, এখন আমরা রুল নাম্বার 3 তে চলে যাই। ওকে, রুল নাম্বার 3 দেখো। এটা ওই যে ওভাবে নোট করে ফেলো কিন্তু। ওকে, বল দিব বাবা, ইনশাল্লাহ দিব। দেখো কি বলছে, ইন স্পাইট অফ বা ডিসপাইট যদি থাকে তাহলে কি হবে? ইন স্পাইট অফ বা ডিসপাইট, ইন স্পাইট অফ বা ডেসপাইটের বাংলা জানো? বাংলা কি? ইন স্পাইট অফ বা ডেসপাইটের বাংলা কি জানো? সত্ত্বেও। আমরা ইন স্পাইট অফ বা ডেসপাইটের বাংলা বলি হচ্ছে সত্ত্বেও। ধরো আমরা বলি না, স্পেশালি কখন বলি, বাংলাদেশের খেলা যখন হয়, যদিও রিসেন্টলি বাংলাদেশ জিতছে মাশাল্লাহ ক্রিকেটে, আমরা কি বলি যে আরে এত জোস খেলা সত্ত্বেও হেরে গেল। এরকম আমরা বলি না? হ্যাঁ, অনেকে লিখেছে সত্ত্বেও, থ্যাংক ইউ, ভেরি গুড, তোমরা তো সবই পারো। তো আমরা যখন কোনো কিছু সত্ত্বেও বোঝাই যে এই সত্ত্বেও এটা হয়েছে, ওইটা সত্ত্বেও ওইটা হয়েছে, সেটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ বা ডেসপাইট দেখলে আমরা বুঝে যাব যে এখানে আমরা সত্ত্বেও বোঝাচ্ছি। হ্যাঁ, সবাই লিখছে যে আমি বি উত্তর দিয়েছি তাও ভুল দেখাচ্ছে। আচ্ছা আপু, এটা দেখতেছি, ঠিক আছে, যে ভুল কেন দেখাচ্ছে। যারা যারা বি অ্যান্সার দিয়েছো সবার উত্তর কারেক্ট হয়েছে। বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কারণ আমরা এখানে কি বলেছিলাম? বিং স্কেয়ার্ড হি র্যান। উত্তর যদি ভুল দেখায় আপু এটা দেখতেছি, ঠিক আছে, এটা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এটা আপু দেখতেছি বাবা, ঠিক হয়ে গেছে, যেটা সিম্পলে আছে। ইন স্পাইট অফ বিং সিক হি ইজ অ্যাক্টিভ। অসুস্থ হওয়া সত্ত্বেও ও হচ্ছে তোমার অ্যাক্টিভ, কাজ করছে। ঠিক আছে, এই ইন স্পাইট অফ বা ডেসপাইট যখন থাকবে
কমপ্লেক্সে আমরা লিখবো দো বা অলদো। দো বা অলদো মানে কি? যদিও। দো বা অলদো মানে যদিও। ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে আমরা কমপ্লেক্সে লিখবো দো বা অলদো। সো দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ। যদিও সে অসুস্থ ও তাও কাজটা করতেছে। দো হি ইজ সিক হি ইজ অ্যাক্টিভ। কম্পাউন্ডকে কেন পুকি বলি দেখো, ছোট্ট একটা জিনিস, বাট কিউট, জাস্ট বাট শেষ। হি ইজ সিক বাট অ্যাক্টিভ। একজন লিখছে বিং কেন, ইনস্পাইট অফ এর পর ভার্বের সাথে আইএনজি বসে, এখানে তো বাবা ভার্ব নাই, তাই না? ইনস্পাইট অফ ওয়ার্কিং হার্ড, ইনস্পাইট অফ স্টাডিং হার্ড, ভার্বের সাথে আইএনজি বসে, সেটা আমরা বি ভার্বের সাথে আইএনজি বসেছি। বুঝছো? আমরা প্রথম রুলে দেখেছিলাম না, সিম্পল ভার্বের সাথে আইএনজি বসে। ক্লাসের টপিক নিয়ে কোশ্চেন করলে অ্যান্সার কেন দেন না আপু? ইব্রাহিম কোনটা অ্যান্সার দেই নাই বাবা? কোনটা দেই নাই বলো? আচ্ছা, তাহলে হি ইজ সিক বাট অ্যাক্টিভ। একটা জিনিস বোঝো, আমরা যদি সবাই একসাথে প্রশ্ন করি তাহলে আপু ক্লাসে পড়াবো নাকি প্রশ্নের উত্তর নিব? আপু তো চাই যে কি করব, সবার অ্যান্সার দিতে চাই না। আমি কত কমেন্ট পড়ি তোমাদের, থ্যাংক ইউ দেই একটু পর পর, হয়তো মাঝে মাঝে দুই একটা মিস হয়ে যায়, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, এটা একদমই ইচ্ছাকৃত না। ঠিক আছে, আমরা একটু রেগে না যাই, হ্যাঁ? কাম ডাউন, আপু সবার অ্যান্সার দিব অবশ্যই ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বুঝছো? তাহলে আমরা নেক্সট ডে চলে যাব। মুতাসিম পোল দিব বাবা, একটু চিল করো। একজন বলেছে রাইট ফর্মস অফ ভার্বস এর সমস্যা সব করানো হবে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। আগে বলো এটা বুঝেছো কিনা, তাহলে আমরা নেক্সট ডে যাই। বুঝেছে? আবার বলি, টু আর টু এটা দেখলে তো বুঝে যাব সিম্পলে আছে। যখন আমি এটাকে কমপ্লেক্স করব, জটিল বাক্য যেটা একটু পচা জটিল, হ্যাঁ, তখন টু উঠে গিয়ে সো আর টু উঠে গিয়ে দ্যাট। যেমন she was too bored to work, she was so bored that, আবার সাবজেক্ট আসছে, she could not work। আপু কুড কোত্থেকে আসছে? দ্যাট এর পরে সাবজেক্ট বসিয়ে আমরা কুড দিব। এখন দেখো কুড বসবে না ক্যান বসবে, এটা একটু আগে আপু সো দ্যাট এর সময় বলেছিলাম না? she was আছে মানে পাস্টে আছে, এই জন্য আমরা কি করছি, আবার কুড লিখছি, লাইক পরের অংশটাও পাস্টে লিখেছি। যদি প্রথম অংশ she is থাকতো তাহলে এখানে কি লিখতাম, ক্যান লিখতাম। বুঝছো? যখন কম্পাউন্ড করব, কম্পাউন্ড অলওয়েজ কিউটিফাই, ছোট্ট একটা জিনিস ইজি, ভেরি আর অ্যান্ড নিয়ে আসবো। শুধু সো এর জায়গায় ভেরি, দ্যাট এর জায়গায় অ্যান্ড। শি ওয়াজ ভেরি বোর্ড অ্যান্ড, দেখো সো এর জায়গায় ভেরি আর দ্যাট এর জায়গায় অ্যান্ড। শি ওয়াজ ভেরি বোর্ড অ্যান্ড শি কুড নট ওয়ার্ক। দেখো না বুঝছো কিনা? ইব্রাহিম বলছে উদ্দেশ্য বোঝাতে তো আপু সাবজেক্ট প্লাস ওয়ান্ট বাট ওয়ান্টেড বা ওয়ান্টেড হয়। এখন সেটা তোমার সেন্টেন্সের ওপর। ধরো আমরা যদি বলি হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু স্টাডি, তখন আমরা কি বলতে পারি, হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি সো দ্যাট হি কুড স্টাডি, অথবা হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি বিকজ হি ওয়ান্টেড টু স্টাডি, লিখতে পারো, নো প্রবলেম। থ্যাংক ইউ সিয়াম, বলো না বুঝছো কিনা? ক্লিয়ার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার, বুঝছে? ইয়েই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা সেকেন্ড পোলে চলে যাই। দেখো তো এবার কোনটা কারেক্ট হবে। এবার যদি পোল আমাদের ভুলভাল উত্তর দেয়, পোলের এবার খবর আছে, ঠিক আছে? অনেক অনেক ঝামেলা হয়ে যাবে আমাদের পোলের সাথে। একজন লিখেছে খুব সহজ, আসলেই সহজ, যদি আমরা বুঝি তাহলে কিন্তু খুবই সহজ। কি হবে দেখি তো। দো উইক হি ফাস্ট, হি উইক বাট হি ফাস্ট, ইন স্পাইট অফ বিং উইক হি ইজ ফাস্ট, নাকি হি ইজ উইক দো ফাস্ট? পরে কিন্তু বোঝা যাচ্ছে তাই না কারেক্ট অ্যান্সার কোনটা হবে। যারা যারা আপুকে কমেন্টে বলতেছো সি, সবার অ্যান্সার কারেক্ট, সবাই পয়েন্ট পেয়ে গেছি আমরা। ওকে, পোলের আজকে কি জানি হয়েছে, দুটো পোলই পচা পচা কাজ করছে। সো আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা দেখো, আমরা দেখেছি না যে ইন স্পাইট অফ মানে হচ্ছে কি, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, এরপর আইএনজি বসে, সো বিং উইক হি ইজ ফাস্ট। অল রাইট, আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কিন্তু সি হবে। ওকে, সো তোমরা অলরেডি যারা যারা সি বলছো তারা কিন্তু একটা করে পয়েন্ট পাইছো। আপুকে লাস্টে বলো যে তোমার কারেক্ট লাইক পয়েন্ট কত হয়েছে টোটাল, হ্যাঁ? আচ্ছা, এরপর আমরা রুল 5 এ চলে যাই। রুল 5টাও যথেষ্ট কিউট, যথেষ্ট সহজ। এখানে কি বলতেছে দেখো,
যদি আমাদের সিম্পলে উইদাউট প্লাস আইএনজি থাকে, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, সেখানে আমরা চেঞ্জ করে কি নিয়ে আসবো? ইন কেসটা কঠিন লাগে, সো দরকার নাই, আমরা ইফ নিয়ে আসবো। ইফ প্লাস ডোন্ট মানে নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ। দেখো মুতাসিম, থ্যাংক ইউ বাবা, আমরা ক্লাস করি, দেখো তো বুঝি কিনা। সো আমরা যদি ভার্বের সাথে উইদাউট প্লাস আইএনজি থাকে, ধরো আমরা সঠিক উত্তর দিয়েও আমরা ক্রেডিট পাই না। ওমা, কতবার ক্রেডিট দিলাম, কতবার বললাম যারা কারেক্ট অ্যান্সার বলছে ওদেরকে কংগ্রাচুলেশন, ওরা জোস, ওরা পুকি, ওরা কিউট, তাও বলে নাকি ক্রেডিট পাই না। দুইটা বলছিল, দুইটাই ভুল, কি অবস্থা দেখছো, কি একটা অবস্থা, বল ফালতু পচা। আপু সবাইকে থ্যাংক ইউ দেওয়ার কারণ কি? সব আমাকে তো থ্যাংক ইউ দেন না, তোমাকেও থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো তো এটা কি বুঝাইছে? উইদাউট ওয়ার্কিং স্মার্ট ইউ উইল ফেল। এই যে যারা বলে যে আপু ইংরেজি কি মুখস্থ করব, এটা তো স্মার্ট কোনো কাজ না, এটা তো বোকা বোকা রামের মতো কাজ, হাজার রামের মতো কাজ। তো আমরা যদি স্মার্টলি কাজ না করি, পড়াশোনা না করি, তাহলে কিন্তু আমরা ফেল করব। হ্যাঁ, উইদাউট ওয়ার্কিং স্মার্ট ইউ উইল ফেল। উইদাউটের সাথে ভার্বের সাথে আইএনজি আছে। আইএনজি দেখে আমি কি বুঝে গেছি? আইএনজি দেখেই বুঝে গেছি সিম্পলে আছে, ঠিক আছে। তারপর কমপ্লেক্স যখন করব তখন কি করব? ইফ নিয়ে আসবো। যদি উইদাউট ওয়ার্কিং হার্ড, ঠিকঠাক মতো কাজ না করলে, মানে স্মার্টলি কাজ না করলে, উইদাউট ওয়ার্কিং স্মার্ট, সো ইফ ইউ ডোন্ট ওয়ার্ক স্মার্ট ইউ উইল ফেল। কমপ্লেক্সে কি নিয়ে আসলাম? ইফ নিয়ে আসলাম। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক স্মার্ট ইউ উইল ফেল। আর কম্পাউন্ডে হচ্ছে অর নিয়ে আসবো। এই জন্য দেখছো কম্পাউন্ড কত কিউট। কম্পাউন্ডে অর নিয়ে আসবো। ওয়ার্ক স্মার্ট অর ইউ উইল ফেল, এগুলো সব বাদ। ইফ ইউ বাদ, উইদাউট বাদ, শুধু ভার্ব ওয়ার্ক স্মার্ট অর ইউ উইল ফেল। দেখো তো বুঝছো কিনা। কেন তামিম? কথা মনে বলতেছে আমার অ্যান্সার দেয়ই না, প্রশ্নই তো খুঁজ দেখলাম না আমি। দেখো না বুঝছো কিনা, আমাকে একটু বলো না, তোমরা যারা বলো না, ডোন্ট কেন হয়েছে, মানে স্মার্টলি কাজ না করলে, তাই না? কোনটা বলো? নাইস, থ্যাংক ইউ দীপ কুমার, অয়ন, সাকিবুর, রুদ্র। অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস। সো আমাদের এটা তো একটা সিম্পল সেন্টেন্স, দেখেই বুঝতেছি একটা ভার্ব একটা অবজেক্ট, আর কি হবে এটা? ইট ওয়াজ আ নাইস শার্ট, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে না? যখন আমরা কমপ্লেক্স করব তখন আমরা সেখানে দ্যাট অথবা হুইচ নিয়ে অ্যাডজেক্টিভটাকে মডিফাই করব। ইট ওয়াজ আ শার্ট দ্যাট ওয়াজ নাইস, ইট ওয়াজ আ শার্ট হুইচ ওয়াজ নাইস, দুটাই কারেক্ট। অথবা ইট ওয়াজ এ শার্ট দ্যাট ওয়াজ নাইস, তুমি হুইচও ইউজ করতে পারো, তুমি দ্যাটও ইউজ করতে পারো। ধরো আমি বললাম ইটস আ টল বিল্ডিং, অনেক লম্বা একটা বিল্ডিং, সো ইট ইজ আ বিল্ডিং হুইচ ইজ টল, অথবা দ্যাট ইজ টল। কম্পাউন্ডে, কম্পাউন্ড তো কিউট, পুকি একদম, এই যে আসলে এটার পাশে পুকি সাইন আছে, এটা একদম প্রপার সাইন, শুধু অ্যান্ড লিখলেই হয়ে যায়। ইট ওয়াজ আ শার্ট অ্যান্ড ইট ওয়াজ নাইস। বুঝছো? এটা কিন্তু না বোঝার কিছু না, এটা সবচেয়ে ইজি পিজি লেমন স্কুইজি। সবাইকে ক্রেডিট, যারা যারা কারেক্ট আনসার দিয়েছো কংগ্রাচুলেশনস, ক্ল্যাপিং ক্ল্যাপিং, নাইস, ভেরি গুড। এই যে এখনো অনেকে বলতেছে, একজন বলছে এটা না হইলে পড়লে মারতো। আসলেই আজকে পোল মাইর খাইতো আমাদের হাতে, তাই না? গুড, ভেরি গুড। ইব্রাহিম খলিল, আমারটা হয়েছে। জয়দীপ বলেছে এ। ওকে ফাইন, থ্যাংক ইউ, ভেরি গুড। অলরাইট, তো আমরা একটা শিখলাম রুল, এটা আমরা একটা হোমওয়ার্ক দিতে পারি না? হ্যাঁ, একটু হোমওয়ার্ক দিলে কি সমস্যা হয়ে যায়? তো তোমরা একটা সুন্দর করে হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নাও তো। এবং যারা যারা আপুকে প্রশ্ন করতেছো যে এতগুলো রুলস মনে রাখবো কিভাবে, আপু বলে দিতেছে, আগে একটা স্ক্রিনশট নাও। আমি সব মাঝে মাঝে হচ্ছে কয়েকটা, হ্যাঁ একটু স্কিপ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপু বলেছিলাম আপুকে একটু কষ্ট করে আবার মেনশন করে দিও। আমরা একসাথে হোমওয়ার্ক সবাই সাবমিট করলে একটু আগে পরে হয়ে যায় না, তখন তো একটু মিস হয়ে যায়। এখন আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, শুনো সবাই ভালো মতো মনোযোগ দিয়ে শুনো। এই যে আচ্ছা, যারা যারা বলতেছে আমার তিনটাই হয়েছে, ফার্স্ট অফ অল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস, ভেরি গুড। সেকেন্ড প্রশ্ন, অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো? অ্যাডজেক্টিভ আমরা বুঝবো যে ওয়ার্ড গুলো, শব্দগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ এগুলো বোঝায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ধরো
আমি খেয়াল করিনি তুমি ছেলে না মেয়ে, ধরো তুমি খুব ভালো, ইউ আর এ গুড বয় অথবা গুড গার্ল। সো এখানে আমি কোন ওয়ার্ডটা দিয়ে তোমার ভালো ভালো বলতেছি? গুড দিয়ে না, তাহলে গুড হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম আজকে অনেক গরম পড়ছে, ইটস আ ভেরি হট সামার ডে টুডে, ইটস ভেরি হট টুডে। হট, এটা দিয়ে আমি বুঝাইতেছি যে আজকে অনেক গরম পড়ছে, এটা হলো আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, থ্যাংক ইউ। একজন বলছে মুতাসিম, থ্যাংক ইউ সো মাচ, সো সুইট। ওকে, এখন আমি তোমাদের প্রশ্ন কয়েকটা উত্তর দেই। ঠিক আছে, একজন বলছে সরেন, আমি স্ক্রিনশট নেই, এখনো নাও নাই। সরতে সরতে তো তুমি চট্টগ্রাম পাঠিয়ে দিতেছো। ওকে, দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে কি যে আপু এতগুলা রুল কিভাবে মনে রাখবো? একই প্রশ্ন তো আমারও, এতগুলা রুল কিভাবে মানুষ মনে রাখে? এটা তো মনে রাখা যায় না, মুখস্থ করতে মানা করছি, তাহলে মনে কিভাবে রাখবো? আজকে এই যে আপু ক্রিকেট মাঠের মতো একটা মাঠ দেখাইছি না, ওটাতে আমরা সবাই ওটার একটা নোট তো করছি, আশা করি সবাই তো আপুর সাথে হয়তো শেয়ার করবাও ইনশাল্লাহ। সো তোমরা অনেক অ্যাক্টিভ একটা ব্যাচ, আমি তোমাদের ক্লাস নেওয়ার পর আমি অনেক এক্সাইটেড থাকি যে ওরা আমার সাথে ভোকাবুলারি শেয়ার করে, নোট শেয়ার করে, বা রিভিউ শেয়ার করে, বা হোমওয়ার্ক শেয়ার করে। সো আপুর সাথে শেয়ার করো, কিন্তু আমরা হোমওয়ার্কটা করতে বসলে কিভাবে বসবো? প্রথম কথা হচ্ছে, যখন আমরা হোমওয়ার্ক করতে বসবো আজকে নোটটা সামনে নিয়ে বসবো। অলরাইট, নোটটা নিয়ে ফার্স্টে দেখে দেখে করব। হ্যাঁ, দেখে দেখে করব। একবার, দুইবার, তিনবার, পাঁচবার, সাতবার, 10 বার, 20 বার, কারো যদি 50 বার লাগে 50 বার দেখে দেখে করব। ফার্স্টে রুল দেখে দেখে করি। একই রুলে যদি তুমি 10টা এক্সারসাইজ করো, ট্রাস্ট মি, তোমার রুলসটা অলরেডি মাথায় গেঁথে যাবে, তোমার অলরেডি মনে পড়ে যাবে, মুখে পড়ে যাবে। কি বলতেছি, মুখে পড়ে যাবে, মাথায় লাইক মনে থাকবে, তখন তোমার মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তোমার যখন লাগবে না তখন তুমি রুল সরাই নিজে নিজে লিখবা। স্ট্যান্ডিং দেয়ার, হু দেখে আমি বুঝে গেছি যে আপু এটা হচ্ছে কমপ্লেক্সে আছে, কারণ যে হোয়াইট বাস, ওই যে একটা চার্ট দেখাইছিলাম না ফ্যান বয়েজ এর পাশে, ডাব্লিউ তে তো হু ছিল, কমপ্লেক্স থেকে সিম্পলে নিতে বলছে। তখন আমি কি করলাম, আমি যদি শুধু হু ইজ কেটে দেই, দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ব্রাদার, হয়ে গেল সিম্পল। কঠিন লাগতেছে? ডিগ্রি যদি তোমাদের নাই তাহলে করাবো না, তাহলে শুধু আমরা এক্সারসাইজ চলে যাব। ঠিক আছে, বুঝছো হোমওয়ার্ক কেন বলে দিতেছে না?